হেই, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? গেস করতে পারবেন আজকে আমি কোন গল্প নিয়ে আসছি? যদিও আমি লাস্টে বলেই দেব, এটা আমার খুবই প্রিয় লেখিকা একজনের গল্প। যাই হোক, করছি। মানবিক সাহায্যের আবেদন। গতরাতে আমার শ্রদ্ধেয় পিতা আকস্মিকভাবে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসক জানিয়েছেন অবিলম্বে তাকে বিদেশে নিয়ে গিয়ে হার্টের জটিল অপারেশন করানো অপরিহার্য। এই অপারেশনের জন্য প্রয়োজন প্রায় 40 লক্ষ টাকা। দুর্ভাগ্যজনকভাবে এত বিপুল অর্থের জোগাড় আমাদের পরিবারের পক্ষে একেবারেই অসম্ভব। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, আপনাদের সামান্য সহায়তায় আমার পিতার জীবন রক্ষায় অসীম অবদান রাখতে পারে। দান করার বিকাশ নাম্বার। আপনাদের সহানুভূতি, সহমর্মিতা এবং সহযোগিতা আমাদের এই দুঃসময়ে একমাত্র আশ্রয়। অনুগ্রহ করে পোস্টটি শেয়ার করে মানবিক উদ্যোগে পাশে দাঁড়ান। পোস্ট করার কয়েক ঘন্টার মধ্যে বিপুলভাবে ভাইরাল হয়। শহরের নামি দামি লোকজনের চোখও এড়িয়ে যায়নি এই পোস্টটা। সাদেক আহসানের বড় পুত্র অভিক আহসানের ফেসবুক ওয়াল থেকে এমন পোস্ট দেখে থমকে যায় সবাই। সবাই হা হুতাশে ভোগে। সাদেক আহসান দেশে সুপরিচিত জজ। তার এই করুণ অবস্থার কথা শুনে কেউ হাত গুটিয়ে বসে থাকতে পারে না। পোস্টে দেওয়া 4টা বিকাশ নাম্বারগুলোতে যে যেমন পারে টাকা সেন্ড করা শুরু করে। মহাসড়কের ডান পাশে ফুটপাতের কোল ঘেঁষে বসে আছে দুজন যুবক। হাতের ফোনের দিকে দুজনের গভীর দৃষ্টি নিক্ষেপ। পর পর ফোনে বেজে চলেছে মেসেজ টিউন। 2 ঘন্টায় প্রায় 15 লক্ষ টাকা জমা হয়েছে তাদের অ্যাকাউন্টে। অভিক হ্যাঁচকা টানে অয়নের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে ব্যালেন্স চেক করে নিল। গলা খাঁকড়ে দিয়ে বলল, আমার ভয় লাগছে ভাই। বাবার কানে পৌঁছে গেলে হাড্ডি একটাও আস্ত থাকবে না। হাতে সিগারেটখানা দূরে ফেলে দিয়ে অয়ন তাকায় অভিকের দিকে। ঠোঁট টিপে হেসে বলে, সাদেক আহসান এমন নিউজ পেলে এমনিতেই হার্ট অ্যাটাক করবে। টাকা যা আসতে আসতে দাও, তখন না হয় এখান থেকে কিছু টাকা দিয়ে বাবাকে সাহায্য করা যাবে। কত টাকা আসলো? আমার অ্যাকাউন্টেও টাকা এসেছে, সব মিলে 30 লক্ষ টাকা হয়ে গেছে। ওয়াও, গ্রেট। এখন বলে দেই টাকা আর লাগবে না। নো, একদম না, টাকা আসতে থাকুক। প্রয়োজনে ইউরোপ ট্যুর দেওয়া শেষ করে পৃথিবীর আরও কিছু জায়গায় ঘুরে আসা যাবে। ভাই, আমার ভয় লাগছে। অয়ন অভিকের হাত থেকে ফোন কেড়ে পকেটে ভরে নিল। দুই ভাইয়ের হাতে জ্বলন্ত সিগারেট। অয়ন সিগারেটের অবশিষ্ট অংশ ছুঁড়ে ফেলে দিল। হাঁটা শুরু করলো সামনের দিকে। খানিক দূরে এগিয়ে যেতেই থমকে দাঁড়ায়। ঘাড় ঘুরিয়ে পিছনে তাকায় বারবার। অভিক নেই তার পাশে। চোখের ত্রিসীমানায় তার টিকিটই দেখা যাচ্ছে না। অয়ন পিছনের দিকে আবার হাঁটা শুরু করলো। গভীর রাত হওয়ায় প্রায়শই দোকান বন্ধ। গলির মাথায় বেশ অন্ধকার। অয়ন আশপাশটা ভালোভাবে পরখ করে গলা ছেড়ে ডাকে, ভাইয়া, এই কানার বাচ্চা, কই গেলি? কোনো সাড়া শব্দ এলো না অভিকের তরফ থেকে। অয়ন বিড়বিড় করে উচ্চারণ করলো, কানার বাচ্চা আমাকে ঠকানোর ফোন দিয়ে আসছে না তো? সব টাকা নিয়ে ভেগে গেল কি? গলার স্বর আরো উঁচু করে চেঁচিয়ে ডাকলো, কানার বাচ্চা, তোর চোখ বাদে বাকি যন্ত্রগুলো তো কাজ করে, কথা বলছিস না কেন? গলির মাথা থেকে এবার বিকট চিৎকারের আওয়াজ ভেসে আসছে। অয়ন চট করে ঘুরে তাকায়, দৌড়ে ছুটে যায় সেদিকে। জায়গাটা সুবিধার না, রাত হলেই এখানেই ধান্দাবাজ মেয়েদের দেখা মেলে। অভিক কোনোভাবে এদের হাতে পড়লে সর্বনাশ হয়ে যাবে। যা ক্যাশ টাকা আছে সবই যাবে। নিশুতি রাত, অন্ধকারে ঢাকা চারিপাশ। রাতের কোলাহলমুক্ত শহরে ভেসে বেড়ায় কুকুরের ডাক। নিশ্চিন্ত পল্লী থেকে অভিকের হাত চেপে ধরে মহাসড়কে পা রাখল অয়ন। হাত ছেড়ে দিতেই অভিক হাতড়ে উল্টো দিকে পা বাড়ালো। অয়ন চেপে ধরল অভিকের শার্টের কলার। দাঁতে দাঁত চেপে বলল, রাতকানার বাচ্চা, আর একটু এগিয়ে গেলেই গুয়ের নালা, ওখানে পড়লে আর তুলব না, ফেলে রেখে যাব বলে দিলাম। অভিক কাঁদো কাঁদো মুখ করে বলল, আমারে ধর ভাই, বড় ভাই পিতার সমতুল্য, আমারে সেবা করলে তো জান্নাতের দরজা খুলে যাবে। কানা কানার মতো থাকবি। তোরে কে বলেছিল একা একা হাঁটতে? যাওয়ার আর জায়গা পেলি না, ওই নোংরা মেয়ে ছেলেদের কাছে চলে যেতে হলো তোর? অভিক গাল ফোলালো। রাতে চোখে সে কম দেখে। সে কি ইচ্ছে করে গেছে ওই পল্লীতে? কিছু একটা ভেবে উদ্বিগ্ন গলায় শুধায়, তুই ওদের কানে কানে কি যে ওরা আমাকে এত সহজে ছেড়ে দিল?
বলেছি তোর ইয়েতে সমস্যা আছে, 2 দিন আগে তোর বউ চলে গেছে, এমন অপদার্থ জিনিস রেখে কি করবে, তাই ছেড়ে দিল। হোয়াট? কি বললি তুই? আমার ইয়েতে সমস্যা? তা নয় তো কি, চোখ অনেক গুরুত্বপূর্ণ জিনিস, ওটা দিয়েই তো স্টেপ বাই স্টেপ যেতে হয়। তা না হয় বুঝলাম, আমার বউ আসলো কোথা থেকে? বাবা রোজ 200 টাকার বেশি পকেট মানি দেয় না, আবার আমায় বিয়ে করাবে ভেবেছিস? বিশ্বাস কর ভাই, তোর আর আমার সারা জীবন সিঙ্গেল লাইফ কাটাতে হবে। সাদেক হাসানের আশায় কে থাকবে? শুধু মনের মতো একখানা নারী সামনে আসুক, খপ করে ধরে কাজী অফিসে নিয়ে যাব। অভিক হাঁ করে তাকিয়ে আছে অয়নের দিকে, ক্যাবলা হেসে বলে, মেয়ে মানুষ আবার মনের মতো কি? আমি তো যাকে দেখি তাকেই ভালো লাগে। অয়ন অভিকের ঘাড়ে থাপ্পড় মেরে বলে, কানার বাচ্চা, তোর চোখ থাকলে তো দেখবি। দেখ, সবসময় কানার বাচ্চা বলবি না। নেহাতি ওখান থেকে রক্ষা করেছিস, তাই এত সময় সহ্য করেছি। আর একবার কানা বললে কিন্তু ভালো হবে না। অয়ন ঠোঁট প্রশস্ত করে হাসে। অভিকের থুতনিতে হাত রেখে বলে, এতগুলো টাকা নিয়ে রাত বেরোতে এভাবে ঝগড়া করা কি ঠিক হচ্ছে? আমাদের এখন বাসায় ফেরা উচিত। অভিক জবাবে কিছু না বলে ঠায় দাঁড়িয়ে থাকে, কেমন উসখুস করছে। অয়ন আর চোখে দেখে নেয় একবার অভিককে। হরকুসকে বলে, উসখুস করছো যে? পটি পেয়েছে? আশেপাশে কোনো টয়লেট নেই, মহাসড়কে পটি করলে সকালের টং দোকানের মালিক তোমার গুয়ে আগুন লাগিয়ে দেবে। ছোটবেলায় শোনো নাই, গুয়ে আগুন লাগালে পাছা জ্বলে যায়? এমনিতে তো কানা, তার উপর ঝলসানো পাছা দেখলে বউ বিয়ের রাতেই পালাবে। অভিক প্রচণ্ড বিরক্ত ভরা মুখে তাকায় অয়নের পানে, মৃদু স্বরে বলে, রাত কানা হলে রাত বোবা নেই কেন? জটিল প্রশ্ন, ভাবতে হবে। মহাজ্ঞানী সাদেক হাসান বলতে পারবে। তোমার আবার রাত বোবা হওয়ার শখ হলো কেন? আমি কেন হতে যাব? তুই রাত বোবা হলে ভালো হতো। উফ, আমার কান ঝালাপালা হতো না। এজন্য বাবা তোকে হকারি করতে বলে। বিশ্বাস কর, মন্দ হয় না। ভীষণ বাজে বকতে পারিস তুই। দেখ, একদম বাজে বকবি না। ভার্সিটির ওয়ান অফ দ্য মোস্ট হ্যান্ডসাম বয়, দ্য গ্রেট আহসান ওয়ন না হকারি করবে? হাউ ফানি! উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। যদি জানতে পারে 200 টাকার জন্য রোজ রোজ বাগানে মালির কাজ করতে হয় তোকে, তাহলে কোনো মেয়েই তাকাবে না তোর দেখে। অয়নের মুখখানা ফাটা বেলুনের মতো চুপসে যায়। চোখ মুখ কুঁচকে তাকায় অভিকের পানে। অভিক আমতা আমতা করে বলে, এই ভাই শোন না, আমারে এখান থেকে 50,000 টাকা দে। একদম না। দে না প্লিজ। জাহ্নবী বেবি কতদিন ধরে শপিং করে দিতে বলছে, টাকা নেই, কেমন করে দিব? টাকা দিতে পারবো না, তবে পোশাক দিতে পারি। মানে? তোর বেব যে পোশাক পরে, ওটা হামেশাই আমার নষ্ট হয়ে যাওয়া জিন্স দিয়ে বানিয়ে দেওয়া যাবে। সমস্যা হলো জিপার নষ্ট, তবে সমস্যা নেই, ওদের তো জিপার লাগে না। অগ্রাহ্য জিনিস রেখেই কি লাভ, তাই না? ওটা মাকে বললে সেলাই করে দিবে। অভিক রাগে হিস হিস করছে, চোখ পাকিয়ে হনহনিয়ে হাঁটা শুরু করে সামনের দিকে। অয়ন ফিক করে হেসে ফেলে, গলা ছেড়ে ডাকে, এই কানার বাচ্চা, দাঁড়াও, ধরে ধরে বাড়ি নিয়ে যায়। কানাডার টরেন্টো নগরীর স্তব্ধ রাত্রি হঠাৎই বিদীর্ণ হলো কালো রঙের গাড়ির বহরের গর্জনে। নীরবতার বুক চিরে ধেয়ে এলো একের পর এক যন্ত্রদানব, শৃঙ্খলিত স্রোতের মতো অনুসরণ করে সামনে ঝলমলে মার্সিডিসকে। ইঞ্জিনের গর্জন ধূসর আকাশে অগ্নিস্ফুলিঙ্গ ছড়িয়ে দেয়। চারপাশের বাতাসে জমাট বাঁধে অজানা ভার। হঠাৎ করেই থমকে দাঁড়ালো গাড়িগুলো। আভিজাত্যের দুর্গ দ্য রিটস কার্লটন 5 স্টার হোটেলের সম্মুখভাগে। মুহূর্তেই পরিবেশে ছড়িয়ে পড়ল শীতল নিস্তব্ধতা। গুমট ভার অগোচরে আঁকড়ে ধরে চারিপাশকে। পেছনে গাড়ির দরজা খুলে নামলো শুভ্র বসনার দেহরক্ষীরা। তাদের গম্ভীর মুখবেগ, আঁকা করা শাসন, পদচারণায় ঝরে পড়ল অবিচল সতর্কতা। চারপাশের বাতাস ভারী হয়ে উঠল। উপস্থিত মানুষও অকারণে কেঁপে উঠতে বাধ্য হয়। সামনে মার্সিডিসে, পিছনে সিটে বসা 30 বছর বয়সী সুপুরুষ। ফর্সা মসৃণ মুখশ্রীতে হালকা ঘন দাড়ি, গায়ে সাদা কালো স্যুট, হাতে দামি রোলেক্সের ঘড়ি। সাধারণত পুরুষদের ঠোঁট হালকা কালচে থাকে, তবে গাড়িতে বসে থাকা সুদর্শন পুরুষের ঠোঁট জোড়ার রং লালচে। গম্ভীর মুখশ্রী নিয়ে দৃষ্টি নিক্ষেপ তার সামনে ধরা রাখা ল্যাপটনের স্ক্রিপে। চৌধুরী গ্রুপের সিইও মিস্টার আবির্ভাব চৌধুরী। জন্মস্থান বেড়ে ওঠা সবটা কানাডায় হলেও তার মধ্যে বাঙালিয়ানার একটা ব্যাপার স্যাপার আছে। বাবা মা দুজনই বাঙালি হওয়ায় বাংলা ভাষাটাও আয়ত্তে তার। ড্রাইভিং সিট থেকে নিচে নেমে দাঁড়ালো এবার 28 বছরের যুবক। গাড়ির দরজা আলতো হাতে খুলে মৃদু স্বরে ডাকলো, স্যার, চলে এসেছি আমরা। মুখের সামনে থেকে ল্যাপটপ সরিয়ে হনহনিয়ে নিচে নেমে দাঁড়ায় পুরুষটি।
ব্লেজারে বাটন খুলে প্যান্টের পকেটে হাত গুজে রাখে, গভীর স্বরে উচ্চারণ করে, কাজ হয়েছে তো শেখর? ইয়েস স্যার, 100-200। শেখরকে কাজ দিয়েছেন, সেই কাজ হয়নি এমন কখনো হয়েছে কি? গম্ভীর মুখশ্রী আরো কঠিন হয়। চোখ পাকিয়ে তাকাতেই শেখরের মুখের কথা থেমে যায়। ক্যাবলা হেসে বলে, চলুন না, দেখবেন। আবির্ভাব হাঁটা শুরু করলে পিছু নেয় দেহরক্ষীরা। প্রচণ্ড বিরক্তে চোখ মুখ কুঁচকে যায় আবির্ভাবের। নিজেকে নিজেই রক্ষা করতে সে সক্ষম। দেহরক্ষী রেখে অযথা টাকা খরচ করা মোটেই পছন্দ নয় তার। নেহাতি তার বাবা আজগর চৌধুরী ছেলের নিরাপত্তার কথা ভেবে এতগুলো দেহরক্ষী রেখেছেন। শেখর ঘাড় ঘুরিয়ে পিছনে তাকায়, হাতের ইশারায় থেমে যেতে বলে সবাইকে। হাত সামনে বেঁধে চিবুক নিচে নাম ঝুঁকিয়ে সম্মতি দেয় সবাইকে। দ্য রিটস কার্লটন 5 তারকা হোটেল জুড়ে রয়েছে আভিজাত্যের ছোঁয়া। আবির্ভাব শেখর হনহনিয়ে উঠে যায় উপরে। পূর্ব দিকের কর্নারের রুম খুলে ভিতরে প্রবেশ করে দুজনে। রুমের চারিপাশে অন্ধকার ঢাকা। শেখর সুইচবোর্ড হাতড়ে লাইট জ্বালাতে গেলেই পশ্চাতে আঘাত পায় জোরে। মৃদু চিৎকার দেয়, শট খেয়েছি স্যার। আবির্ভাব আঁতকে ওঠে। পকেটে হাত রেখে ফোন বের করতে গেলে পিছন থেকে গলা টিপে ধরে কেউ। আকস্মিক এমন আক্রমণের জন্য মোটেই প্রস্তুত ছিল না তারা। আবির্ভাব নিজেকে রক্ষা করতে আক্রমণকারী হাত চেপে ধরে খানিকটা চমকায় এবার। নরম তুলতুলে মসৃণ হাত, এই হাত কোনো পুরুষের হতেই পারে না। মেয়েদের গায়ে হাত তোলা আবির্ভাবের ধাঁচে নেই। ভ্রুযুগল গুটিয়ে নেয় সন্দেহের ভাঁজে। তার জানা মতে বাংলাদেশে তাদের কোম্পানির নামে 2 নম্বরই প্রোডাক্ট সেল করা ব্যক্তির নাম আরিফ শেখ। নাম অনুযায়ী ব্যক্তিটি পুরুষ হওয়ার কথা, তাহলে এই রুমে মহিলা আসলো কোথা থেকে? শেখর ঠকঠকে কাঁপছে, সুইচ বোর্ড থেকে এখনো হাত সরায়নি। আবির্ভাব থমকে বলল, শেখরের বাচ্চা, শক্ট খাওনি, তোমার পশ্চাতে লাথি পড়েছে। এবার আলো না জ্বালালে আরো 2টো লাথি পড়বে বলে দিলাম। শেখর চট করে হাত সরায় সুইচ বোর্ড থেকে। সহজেই ছাড়াতে পেরেছে, তার মানে সত্যি সে শক্ট খায়নি। শেখরের চেতনা ফিরতেই আবার হাতে সুইচ বোর্ড খুঁজে বের করে, সুইচ টিপে জ্বালিয়ে দেয় আলো। রুম আলোকিত হতে চমকায় শেখর। আবির্ভাব গলা টিপে ধরে আছে কেউ। শেখর ধমকে কিছু বলার আগে আবির্ভাব মেয়েটির হাত মুচড়ে ঘুরে দাঁড়ায়। কোমর সমান চুলগুলো বাতাসে দুলছে, কপাল চোখের নিচে চিকচিক করছে ঘামের বিন্দু। রাগে দাঁত কিরমির করছে মেয়েটি। আবির্ভাবের উচ্চতা বেশি হওয়ায় তার গলা টিপে ধরতে মেয়েটিকে উঠে দাঁড়াতে হয়েছে চেয়ারের উপর। দুজন দুজনের মুখোমুখি হতেই মেয়েটার মুখের বদন বদলায়। অবিশ্বাস্য গলায় বলে, আভি? আবির্ভাবের ভ্রুযুগল গুটিয়ে আসে। রাগী চোখে তাকায় শেখরের পানে। রাশভারী গলায় শুধায়, এটা তোমার আরিফ শেখ? জি স্যার। থাপ্পড় চিনো শেখরের বাচ্চা? এটাকে কোন কোন অ্যাঙ্গেলে আরিফ শেখ মনে হচ্ছে? বিশ্বাস করুন স্যার, আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি ওনার নাম আরিফ শেখ। আপনার সকল তথ্য অনুযায়ী মিলে যাওয়ায় আমরা ওনাকে তুলে এনেছি। মেয়েটি চেয়ার থেকে চট করে নিচে নেমে দাঁড়ায়। শেখরের মুখোমুখি দাঁড়িয়ে সজোরে থাপ্পড় দেয় শেখরের গালে। রাগী স্বরে বলে, আমি জারিফা শেখ, নট আরিফ শেখ। থাপ্পড় দিয়ে চোখ কানা করে দিব। আমাকে কোন অ্যাঙ্গেলে পুরুষ মনে হলো আপনার? শেখর গালে হাত দিয়ে কাঁদো কাঁদো মুখ করে তাকালো আবির্ভাবের পানে। গাল ফুলিয়ে বলল, আপনার সামনে আমাকে মারলো, আপনি কিছু বলছেন না যে স্যার? তোমাকে আরো কয়টা লাগিয়ে দেওয়া উচিত শেখরের বাচ্চা। ও আরিফ শেখ না, জারিফা জেবা শেখ। ও আমার ফ্রেন্ড। শেখর মুখে হাত দিয়ে তপ দেখায়, আমতা আমতা করে বলে, সরি স্যার, আর যে গুলিয়ে গেছে। তোমাকে গুলিয়ে শরবত বানিয়ে খেতে পারলে তবেই আমার শান্তি লাগতো এখন। শেখর গাল ফুলিয়ে মাথা নিচু করে ফেলে। আবির্ভাব কিছু বলার জন্য উদ্যত হতেই পকেটের ফোন বেজে ওঠে। থমকে যায় এবার। চট করে পকেট থেকে বের করে ফোনখানা। ফোন স্ক্রিনে জ্বলজ্বল করছে অপরিচিত নাম্বার। কল রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে মিষ্টি সুরে ভেসে আসে, আই হ্যাভ সেফলি ল্যান্ডেড ইন বাংলাদেশ ভাইয়া। আবির্ভাবের ঠোঁটে ফোটে প্রশান্তি হাসি। বুকে হাত দিয়ে প্রাণ ভরে শ্বাস নেয়। আদুরে সরে বলে, তুই ঠিক আছিস তো বাবু সোনা? আই এম ওকে। কোনো সমস্যা হলে আমাকে সাথে সাথে কল দিবি বাবু সোনা। ওখানে সিকিউরিটি গার্ড আছে, কোথাও যাওয়ার হলে ওদের সাথে নিয়ে যাবি, একা একা কোথাও বের হবি না। উফ ভাইয়া, আই এম আহিরা চৌধুরী, ডটার অফ আসগর চৌধুরী, সিস্টার অফ আবির্ভাব চৌধুরী। আমার গার্ড লাগে? আমি একা 100। মাকে বলে দিও আগামী 24 ঘন্টার মধ্যে আমি মামাকে খুঁজে বের করব। কথাটা সম্পূর্ণ হওয়ার সাথে সাথেই হ্যাঁচকা টানে ফোন কেড়ে নেয় কেউ। আহিরার চোখ মুখ কুঁচকে কিছু বলার আগেই ময়লা পোশাক পরিধান করা যুবকটি তার হাতের দামি লেদার ভ্যানিটি ব্যাগটাও কেড়ে নেয়। দৌড়ায় সোজা রাস্তায়। সবে এয়ারপোর্ট থেকে বাইরে এসে দাঁড়িয়েছিল আহিরা।
আকস্মিক এমন ঘটনায় হতভম্ব হয়ে যায়। এই প্রথম বাংলাদেশের মাটিতে পা রাখা তার। নতুন দেশে এসে এমন তিক্ত অভিজ্ঞতা হবে এমন মোটেই আশা করেনি সে। চেতনা ফিরতেই দৌড়ায় চোরের পিছু পিছু, চেঁচিয়ে ডাকে, চোরের বাচ্চা দাঁড়া বলছি। আহিরা চৌধুরী ব্যাগ চুরি করা, আজ তোর মজা দেখাচ্ছি। দুপুরে ভ্যাপসা গরমে কাঁচা সবজি কিনে বাইকে করে বাসায় ফিরছে অভিক আর অয়ন। দুজনের চোখ আটকায় সামনে দৌড়ানো মেয়েটির দিকে। অভিক ভুরু গুটিয়ে নেয়। অয়ন বাইকের স্পিড বাড়িয়ে আহিরার কাছাকাছি এগিয়ে যায়, গলা ছেড়ে ডেকে বলে, এক্সকিউজ মি, কোনো সমস্যা? উত্তপ্ত দুপুরে শহরে আরো উত্তপ্ত ছড়াতে এভাবে দৌড়াচ্ছেন কেন ম্যাম? আহিরা কিছুটি থামে, রাগী স্বরে বলে, শখে দৌড়ায় মানুষ, দেখছেন না ওই চিকনা আমার ব্যাগ আর ফোন নিয়ে ভেগে যাচ্ছে। ও মাই গড, চোর? তা নয় তো কি, আমার বয়ফ্রেন্ড। অয়ন ঘাড় ঘুরিয়ে অভিকের দিকে তাকায়, ব্যস্ত গলায় বলে, চলো চোর ধরে আজ প্রমাণ করে দেই আমরাও ভালো কাজ করতে পারি। অভিক হ্যাসূচক মাথা নেড়ে চট করে নিচে নেমে দৌড়ায়। দৌড়ায় চোরের পিছু পিছু তিনজনে। অয়ন অভিক চোরের প্রায় কাছাকাছি চলে এসেছে, আহিরা এখনো বেশ কিছু দূরে। অয়ন জাম্প করে চোরের টি শার্ট চেপে ধরে পেছন থেকে নাকে মুখে অজস্র ঘুষি দিয়ে ব্যাগ কেড়ে নেয়। ব্যাগখানা অভিকের হাতে ধরিয়ে দিয়ে আবারও চোরের টি শার্ট শক্ত করে চেপে ধরে। ব্যস্ত গলায় বলে, ফোন বের কর বলছি শালা। আতঙ্কে চুপসে গেছে হ্যাংলা পাতলা কম বয়সী যুবকের। ময়লা প্যান্টের পকেট থেকে বের করে দেয় দামি আইফোন। অয়ন ফোন হাত পেতে নিজের কাছে নিয়ে পশ্চাতে লাথি দেয়। ছেলেটির 2 কদম পিছিয়ে গিয়ে উল্টো দিকে হাঁটা শুরু করে। আহিরা ততক্ষণে তাদের কাছে পৌঁছে গেছে, পেটে হাত দিয়ে খানিক ঝুঁকে যায়, হাঁপায় অনবরত। অয়ন ব্যাগ ফোন আহিরার দিকে এগিয়ে দিয়ে উদ্বিগ্ন গলায় বলে, দেখুন তো সব ঠিক আছে নাকি? আহিরা চট করে ব্যাগ হাতে নেয়, জিপার খুলে উল্টে পাল্টে দেখে নেয় সব, দাঁত কিরমির করে ধমকায়, এই চোরের বাচ্চা দাঁড়া বলছি। ছেলেটি হতভম্বের মতো দাঁড়িয়ে যায়। সে তো ফোন ব্যাগ ফেরত দিয়েছে, তাহলে আবার ডাকছে কেন? আহিরা পায়ের গতি বাড়িয়ে এসে দাঁড়ায় ছেলেটির মুখোমুখি, টি শার্ট খামচে ধরে বলে, হাঁ কর দেখি তোর মুখে কি? ছেলেটি ক্যাবলা হেসে বলে, আফা, আমনের ব্যাগে দেখলাম চকলেট, একটা চকলেট নিয়েছি, ওটাই খাচ্ছি। আহিরা গাল ফুলায়, কোমরে হাত গুজে বলে, চোরের বাচ্চা, এটা কত দামি চকলেট তুই জানিস? তোর জন্মের চকলেট খাওয়াচ্ছি, মিথ্যা কথা বলবি না। ব্যাগে 20টা চকলেট ছিল, এখন আছে 14টা, বাকিগুলা কই, বের কর বলছি। কথাটা শেষ করার সাথে সাথে 2 হাত দ্বারা খামচে ধরে ছেলেটির চুলের মুঠি ঝাঁকিয়ে মুখে অজস্র থাপ্পড় দেয়। অভিক অয়ন হাঁ হয়ে তাকিয়ে আছে। অয়ন ব্যাগ থেকে একটা চকলেট নিয়ে মুখে পুরেছিল। চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা দেখে আলগোছে মুখ থেকে চকলেটখানা বের করে আবার কাগজে মুড়িয়ে রাখে। খানিক ঘাড় ঝুঁকায় অভিকের দিকে, ফিসফিসিয়ে বলে, সত্যি কথা বলো, তুমি কয়টা নিয়েছো? অভিক কাঁদো কাঁদো মুখ করে বলে, 4টা। 2টা আমি খেয়ে ফেলেছি আর 2টা পকেটে নিয়েছি বেইবের জন্য। কানার বাচ্চা, নিজে পায় না আর বেইবের জন্য নিয়েছে। এবার খাম্মায়, নিজের জন্য 20টা আর বেইবের জন্য 20টা। ছেলেটাকে 20টাই মারলো। হুম ভাই, মেয়ে তো দেখছি সাদেক আহসানের ফিমেল ভার্সন, কি কিপটে মাইরি। এই পর্যন্তই ছিল আজকের বক্ষপিঞ্জিরায় বন্দিনী সিজন 2, আমার প্রিয় লেখিকা আফরিন শিকদারের সূচনা পর্ব। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমি লাস্ট পড়তে যেয়ে মানে আমি হাসতে হাসতে শেষ ভাই। আপনারা কেমন ফিল করলেন বলবেন কিন্তু। আল্লাহ হাফেজ সবাইকে।